আমার মনে হয় এই যুদ্ধটি ৩য় বিশ্বযুদ্ধে রূপান্তর লাভ করতে যাচ্ছে। কারণ আজকে মোটামুটি বলা যায় যে চায়না, রাশিয়াও কিন্তু প্রকাশ্যে এসছে। কারণ হলো অর্থনৈতিক একটি যুদ্ধ চলছে। সেটির কারণে মোটামুটি সারা বিশ্ব যেমন এফেক্টেড হয়েছে, রাশিয়া, চায়না এবং ইরান এই ৩ টি দেশে এখন সবচেয়ে বড় যে বিজনেস সেটি হলো তেলের বাজার। এই তেলের বাজার নিয়ন্ত্রণের যে যুদ্ধে সেখানে কিন্তু মোটামুটি একটা বোঝাপড়ার দিকে যাচ্ছে এবং আপনারা জানেন যুক্তরাষ্ট্র চায়নাকে হুঁশিয়ারি দিয়েছে এবং হুমকি দিয়েছে যে চায়না যদি ইরানের তেল কিনতে যায় তাহলে চায়নার উপরে অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে। এই হুমকির প্রেক্ষিতে রাশিয়া বলেছে যে আমরা চায়নার কাছে তেল বিক্রি করব। তার মানে বড় দুটি শক্তি অলরেডি যুক্তরাষ্ট্রের হুমকির বিপরীতে তারা স্ট্রংলি যুক্তরাষ্ট্রকে জানান দিয়েছে এবং যুক্তরাষ্ট্র যখন বলেছে যে আমরা অতিরিক্ত শুল্ক আরোপ করব, চায়না পাল্টা হুমকি দিয়েছে যে এরকম যদি মানে ইরানের তেলকে কেন্দ্র করে যদি চায়নার উপরে এমন ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয় তাহলে চায়না ভয়ঙ্কর পাল্টা প্রতিশোধ বা প্রতিরোধ করবে। সুতরাং কার্যত আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু আ আপনার ইরানের উপরে এখন অবরোধ চলছে এবং সেখানে কোনো ধরনের শিপ যেতে পারছে না। ইরান বলে দিয়েছে যে তারা তাদের আগের অবস্থাতেই রয়েছে হরমুজ প্রণালী দিয়ে কোনোভাবেই তাদের শত্রু দেশের কোনো ভেসেল কোনো ধরনের শিপ যেতে পারবে না। কিন্তু অবরোধের কারণে যুক্তরাষ্ট্র অবরোধের কারণে এখন কোনো শিপ আন্তর্জাতিক কোনো শিপ ইরানের কাছে তেল কেনার জন্যও যেতে পারছে না এবং ওখান থেকে বেরও হতে পারছে না। সুতরাং এখানে চায়না বড় শক্তি হিসেবে দেখিয়ে দিয়েছে যে তোমাদের অবরোধ থাকা সত্ত্বেও আমাদের বন্ধু রাষ্ট্রের কাছে আমরা যাব এবং তাদের কাছ থেকে তেল কিনবো এবং তাদের হরমুজ প্রণালী দিয়ে আমরা আসা যাওয়া করব। এটি করেছে এবং সবচেয়ে বড় যে একটি বিষয় এখন দাঁড়িয়েছে সেটি হলো অস্ত্র কেনা বেচা অথবা অস্ত্র সরবরাহ। আপনারা জানেন যে চায়না ইরানের সবচেয়ে ক্লোজ বন্ধু দেশ। চায়না ইতিমধ্যে ইরানে অস্ত্র সরবরাহ করবার একটা গুঞ্জন উঠেছে। সেই গুঞ্জনের প্রেক্ষিতে কিন্তু যুক্তরাষ্ট্র এই হুমকি দিয়েছে। তারও পাল্টা হুমকি দিয়েছে চায়না। তবে চায়না আপনারা ভালো করে জানেন যে যখন আ জেডি ভ্যান্স সরকার তার নেতৃত্বে ইসলামাবাদে আলাপ করতে আসে মেক অর ব্রেক আলোচনায়, সেখানে কিন্তু বারবার ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছিল যে কোনো কারণে যদি চুক্তিতে না আসে ইরান তাহলে ইরানকে আবারও যুদ্ধের মুখে পড়তে হবে এবং আগের তুলনায় আরও ভয়ঙ্কর আক্রমণ করা হবে। সেজন্য আন্দোলনের আ দুঃখিত আলোচনার শেষ হবার আগেই তিনি হুমকি দিয়ে যুক্তরাষ্ট্র থেকে মধ্যপ্রাচ্যে কিন্তু হুম, হুম। অস্ত্র, গোলাবারুদ পাঠানো শুরু করেছিল। যুদ্ধজাহাজ আসা শুরু করেছিল। প্রেক্ষিতে চায়নাও কিন্তু বলেছে, আমরাও কিন্তু আ ইরানের কাছে বন্ধু দেশ যেহেতু আমরা অস্ত্র তাদের কাছে সরবরাহ করব। আগে অস্ত্র সরবরাহ করেছে পেছন দিয়ে। সবসময় সরবরাহ করেছে পেছন দিয়ে। এখনো পর্যন্ত পেছন দিয়ে সরবরাহ করছে। কিন্তু এখনকার বিষয়টি কোনো একভাবে লিক হয়েছে খবর যে কারণে এখন মার্কিন যুক্তরাষ্ট্র চায়নার উপরে ভয়ঙ্করভাবে ক্ষেপেছে। সেই ক্ষেপার বিষয়টাকে কোনোভাবেই তোয়াক্কা করছে না। বরং চায়নার একটা বড় ধরনের ডিমান্ড চাহিদা হলো তেলের চাহিদা সেটি ইরান পূরণ করত, এখন সেটিকে রাশিয়া পূরণ করবে। এখন ঘটনাগুলো কিন্তু আর শুধুমাত্র ইরান, ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের মধ্যে নেই। ধীরে, ধীরে এই আরো কয়েকটা পরাশক্তি যারা পৃথিবীকে নিয়ন্ত্রণের জন্য দেখা যাচ্ছে মরিয়া হয়ে আছে, প্রতিযোগিতা করছে। তারা দেখা যাচ্ছে যে আ আপনার যুদ্ধ করছে ইরান, কিন্তু ইরানকে দিয়ে বিভিন্নভাবে সমর্থন দিয়ে, বিভিন্নভাবে সাপোর্ট দিয়ে ইরানের মাধ্যমে কিন্তু তারাই যুদ্ধ করে যাচ্ছে মূলত। সুতরাং এই ধরনের যুদ্ধ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখন আমি কেন বললাম যুদ্ধটি ৩য় বিশ্বযুদ্ধে রূপান্তর লাভ করবে? কারণ হলো অনেকগুলি যুদ্ধ জাহাজ এবং আ যুক্তরাষ্ট্রের শক্তি কিন্তু দিন, দিন বাড়াচ্ছে এই আ দেশগুলিতে বা এই রিজিয়নে। এটি আসলে কোনোভাবেই ভালোভাবে নেবে না এবং ইরান কোনোভাবেই তাদের হরমুজ প্রণালীর ছাড় দিবে না। তারা বলেছে আমরা আগের মতোই টাকা-পয়সা আদায় করব এবং তারা বলেছে প্রায় $২৭০ বিলিয়ন আমাদের ক্ষতি হয়েছে। এই ক্ষতির পূরণ অবশ্যই যুক্তরাষ্ট্রকে দিতে হবে। বিশেষ করে ৫ টি দেশের কথা বলা হয়েছে, যেগুলি হলো উপসাগরীয় দেশ, যেগুলি আমাদের আম আ ইসলামিক মুসলিম দেশগুলো ছোট, ছোট দেশ কুয়েত, সৌদি আরব, তারপরে কাতার, সৌদি আরব তো অনেক বড় দেশ কিন্তু ছোট, ছোট দেশগুলো সহকারে যেহেতু এইসব দেশ থেকে আ যুক্তরাষ্ট্র তাদের ঘাঁটি ব্যবহার করে ইরানের উপর আক্রমণ করেছিল, সে কারণে এই দেশগুলিকেই কিন্তু এখন ক্ষতিপূরণ দিতে হবে। এটি স্পষ্টভাবে বলে দিয়েছে ইরান। ২৭০ বিলিয়ন যে ক্ষতি
গ্রস্ত হয়েছে তাদের ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে অন্যান্য করে, এগুলিকে অবশ্যই পূরণ করার আগ পর্যন্ত এখানে হরমুজ প্রণালী দিয়ে যতগুলি জাহাজ চলাচল করবে, সেই জাহাজগুলিকে অবশ্যই যে নির্ধারিত চাঁদা ধরা হয়েছে সেগুলি দিতে হবে এবং আ ক্ষতিপূরণ দিতে হবে। আর বিশেষ করে আপনারা জানেন যে আলোচনার বিষয়বস্তু যেটি একবার আলোচনা হয়েছে ইসলামাবাদে, এখন আবারও ইসলামাবাদে আলোচনা হওয়ার চূড়ান্ত একটা দেখতে পাচ্ছি ২ দিনের মধ্যে হবে। সেখানে অবশ্যই ইরানের প্রস্তাবিত যে শর্তগুলি রয়েছে সেগুলোর উপরেই আলোচনা করতে হবে। এখানে হয়তো কিছুটা ছাড় দেওয়ার একটা কথা শুনতে পাচ্ছি, সেটি হলো ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ব্যাপারে হয়তো আ আ যুক্তরাষ্ট্রের যে দাবি, তারা চাচ্ছে যে কোনোভাবে যাতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করতে না পারে ইরান, সেটির ব্যাপারে ইরান হয়তো একটা প্রস্তাব দিতে পারে ১০ থেকে ১২ বছরের মতো, যে ঠিক আছে আমরা ১২ বছর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি আমরা বন্ধ রাখবো। কিন্তু যুক্তরাষ্ট্র সেটাকে ২০ বছরের মতো চাচ্ছে। আমার কাছে মনে হয় ১২ থেকে ১৫ এর মধ্যে একটা সিদ্ধান্ত হতে পারে। তবে এর বিনিময়ে ইরান যতগুলি ডিমান্ড করেছে, যতগুলি দাবি করেছে সবগুলিকে পূরণ করা ছাড়া আর কোনো সুযোগ নাই। আর এতে করে মধ্যপ্রাচ্যে আগামী ১৫ বছর যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের তাদের রাজত্ব চালিয়ে যাবে। এবং এই মধ্যপ্রাচ্যের দেশগুলি বুঝল না। এখন আস্তে, আস্তে বুঝতে পারবে। কারণ হলো এখানে কোনো মধ্যপ্রাচ্যের কোনো শক্তি ইউরেনিয়াম সমৃদ্ধ, ভয়ংকর সমৃদ্ধ, যেটি এত ইউরেনিয়াম আছে, পৃথিবীর আর কোথাও আছে কিনা জানি না। এত ইউরেনিয়াম যেটি ইরানের কাছে আছে, যা দিয়ে অনেকগুলো ভয়ংকর শক্তিশালী অ্যাটমিক বোমা তৈরি করা যেত। এর কারণেই এত ভয়েই এত আ যুদ্ধ চলছে, যাতে কোনোভাবেই যুক্তরাষ্ট্র ইরান অ্যাটমিক বোমার অধিকার না হতে পারে, অ্যাটমিক শক্তিশালী শক্তিধর রাষ্ট্র হতে না পারে। আর না পারার মানে কি? না পারার মানে হলো এই অঞ্চলে ইসরায়েল একমাত্র অ্যাটমিক শক্তিধর রাষ্ট্র হিসেবে থাকবে এই মধ্যপ্রাচ্যে। আর এই শক্তি দিয়েই যুক্তরাষ্ট্র এখান থেকে তেল আগামী ১৫-২০ বছর পর্যন্ত তেল নেয়ার যে চুক্তি, এটা আসলে যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ চুক্তি আসলে বুঝে নিতে হবে আপনাদের, যে তেল শোষণের চুক্তি এটা। মধ্যপ্রাচ্য থেকে আরো ১৫ বছর এই অঞ্চলের বাদশাদেরকে মানে আ শোষণ করে এদের শাসন ব্যবস্থাকে এভাবে কোনরকম টিকিয়ে রেখে আগামী ১৫ বছর এই ইহুদি রাষ্ট্রগুলি, আর বিশেষ করে যুক্তরাষ্ট্র, তাদের অর্থনীতিকে ঠিক রাখতে পারবে। তাদের জনগণকে আ এই সারা পৃথিবীর কি বলা যায় এটাকে? সর্বশ্রেষ্ঠ জীবন ব্যবস্থা দিতে পারবে। আর এই মধ্যপ্রাচ্যের এরা কোনরকম নিজেদের পরিবারকে সুন্দর রাখতে পারবে, ক্ষমতা ধরে রাখতে পারবে। আর তৃতীয় বিশ্বে আমাদের মতো যেসব দেশ আছে, এই দেশগুলি না খেয়ে মরবে। আগামী ১৫ বছরের এই হলো ব্যবস্থা করতে যাচ্ছে মূলত। এতে কোনো সন্দেহ নাই। আর মাঝখান দিয়ে এই নিরীহ আমাদের মধ্যপ্রাচ্যের মুসলিম যে অন্য দেশগুলি রয়েছে, সেগুলিকে, যেমন লেবাননে এখনো চলছে, ইসরায়েল এখনো মারছে মানুষকে, মেরে তাদের ঘরবাড়ি থেকে বাস্তুচ্যুত করছে, তাদের সন্তানদেরকে, তাদের নারীদেরকে মেরে ওদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ করে দিয়ে আশপাশের দেশগুলিকে দখল করার জন্য চাচ্ছে। এটি ইরান বুঝতে পারার পর যতই এগিয়ে গেছে, ততই তারা মার খেয়েছে, ততই তারা ধ্বংসের সম্মুখীন হয়েছে। ইরানকে সেই ১৯৭৯ সাল থেকে শুরু করেছে, এখন পর্যন্ত ইরান কারো কাছে মাথা নত করেনি। সে অবস্থাতে রয়েছে। সুতরাং এগুলি বোঝার জন্য অনেক বড় ব্রেইন প্রয়োজন, এবং মুসলিমদের ঐক্য না হলে পরে কখনোই এই শোষণ থেকে বের হতে পারবে না। এটাই হলো বাস্তবতা। ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন, সুস্থ থাকুক সবাই। সালাম আলাইকুম।